তোমরা চলে যাও ডান দিকে। নমস্কার, আমরা উপস্থিত হয়েছি দেশপ্রিয় নগরের 2 নম্বর খেলার মাঠে। আপনারা আমার পিছনটা দেখে বুঝতেই পাচ্ছেন যে এখানে এক বিরাট সঙ্গীতানুষ্ঠান হচ্ছে এবং এই সঙ্গীতানুষ্ঠান করছেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি। রূপঙ্কর বাগচি যার আহ্বানে এসছেন তিনি হচ্ছেন শ্রীযুক্ত বিমল সাহা। আসন্ন বিধানসভা নির্বাচন এবং মদন মিত্র মহাশয় কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী, সেই মদন মিত্রর প্রচারে আজ রূপঙ্কর বাগচি এবং রূপঙ্কর বাগচির এই বিশাল সঙ্গীতানুষ্ঠান লাইভ একদম দেখা যাবে। আসুন আমরা কথা বলে নিই শ্রীযুক্ত বিমল সাহা মহাশয়ের সাথে, যে একবার আমরা দেখেছি নচিকেতা এসছিলেন মদন মিত্রর আহ্বানে, আজকে রূপঙ্কর বাগচি এসছেন এই বিশাল সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করতে। আজকে রূপঙ্কর বাগচি এসছেন, আগে নচিকেতা এসছিলেন মদন মিত্র মহাশয়ের প্রচারে এবং নিজের সঙ্গীতানুষ্ঠান করে গেছেন আজকে রূপঙ্কর বাগচি। দেখুন, টালিগঞ্জে যত বাংলার যত শিল্পীরা আছে ম্যাক্সিমাম শিল্পী মদন মিত্রকে ভালোবাসে এবং যেহেতু মদন মিত্র একটা ব্যান্ডেড নাম, সেই জন্য সমস্ত শিল্পীরা আগ্রহ প্রকাশ করেছে যে কামারহাটির বুকে বিভিন্ন জায়গায় যারা সঙ্গীতকার আছে, যারা গান করেন, সে সমস্ত শিল্পীরা আসছেন, যারা ধরুন অভিনয় করে তারাও এখানে আসছে। মদন মিত্র অ্যাকচুয়াল এমন একটা জায়গায় চলে গেছে যে যেই জায়গাটা সারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষেরা তাকে ভালোবাসে এবং তার হয়ে প্রচারের জন্য সারা বাংলা জুড়ে মানুষ কিন্তু এই কামারহাটির বুকে আসছে, যে মদন মিত্রকে আবার পশ্চিমবাংলার মানুষ চাইছে, আবার পশ্চিমবাংলার মন্ত্রী হিসাবে চাইছে। এই আমাদের কামারহাটি পৌরসভার 2 নম্বর খেলার মাঠে আজকে রূপঙ্কর আসছেন। এখানে দেখবেন আর কিছুক্ষণের মধ্যে ভিড় উপচে পড়বে। আমাদের এখনও সময় হয়নি, আরও আধ ঘন্টা বাকি আছে। আধ ঘন্টা পর দেখবেন এই জায়গাটা যা অবস্থা হবে। সত্যি এবার যা অবস্থা আমরা মোটামুটি বুঝতে পারছি কামারহাটি বিধানসভা কেন্দ্রে, এই কেন্দ্রে মোটামুটিভাবে আমি বলছি মদন মিত্র যে সিচুয়েশন এখন মোটামুটি সৃষ্টি হয়েছে, যে টেম্পো উঠেছে, আমাদের আশা 50,000-এর বেশি ভোটে এই কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে জিতবেন। আমরা সাথে পেয়ে গেছি শ্রীযুক্ত সমীরণ দাস মহাশয়কে। আমরা সমীরণদার কাছ থেকেও জেনে নেব যে এই বিশাল সঙ্গীতানুষ্ঠান এবং তার সাথে শ্রীযুক্ত কুণাল ঘোষ মহাশয়ও আসছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। তো একাধারে সঙ্গীত শিল্পী, একাধারে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, দুজনেই উপস্থিত থাকছেন এই অনুষ্ঠানে। কি মনে হচ্ছে যে কীরকম উঠবে টেম্পোটা? রাজনৈতিকভাবে আমাদের বলতে হয় কামারহাটি লড়াইটা এখন মানুষ ধরে নিয়েছে মদন মিত্র নির্বাচিত। এবারে লড়াইটা যেটা হচ্ছে 2 আর 3-এর লড়াই, কে 2 নম্বর কে 3 নম্বর। বিজেপি বলছে আমরা 2 নম্বর, সিপিএম বলছে আমরা 2 নম্বর। প্রেক্ষাপটটা এভাবেই দাঁড়িয়ে আছে, যেখানে আজকেই দেখুন না সকালে মানে ক ঘন্টার নোটিশ, রাত্রে 10টায় ঠিক হলো কৃষ্ণকলি আসবেন, ঘুরবেন 23, 25, 26, 27, 28, 21 সংক্ষিপ্ত পদযাত্রা। 7-8 ঘন্টার নোটিশে দেখা গেল সাধারণ মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে প্রখ্যাত শিল্পী কৃষ্ণকলিকে নিয়ে তিনি পদযাত্রা করলেন। দুপাশে মানুষের ঢল, মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। স্বতঃস্ফূর্ত মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে মদন মিত্র যেখান দিয়ে যাচ্ছেন সেখান দিয়েই কিন্তু মানুষের ঢল, মানুষের শুভেচ্ছা কুড়োতে কুড়োতে তিনি তার যে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক যে তার প্রচার ভোট উপলক্ষে তিনি সেটা রাখছেন। আর প্রচারের দিক থেকে তো তৃণমূলের ধারে কাছে কেউ নেই। দেয়াল লিখন ও আমাদের ধারে কাছে কেউ আসতে পারেনি, পোস্টার আসতে পারেনি। তো এখন পেশাদার লোকদের নিয়ে, পেশাদার পয়সা দিয়ে তারা কিছু ফ্লেক্স লাগাচ্ছেন। একদম পেশাদার বলতে যা বোঝায় একদম মজুরি ভিত্তিক পেশাদার। যেমন মোদির সভায়
কুপন বিলি হচ্ছে, বা ওদের স্বরাষ্ট্রমন্ত্রীর সবাই কুপন বিলি হচ্ছে, বা ওদের মিছিল মিটিংয়ে গেলে অনেক কিছু পাচ্ছে। আর আমাদের দেখুন কর্মীরা কাজ করে আদর্শের উপর ভিত্তি করে, স্বেচ্ছায়, এবং প্রত্যেকে দায়িত্ব নিয়ে, এবং বিজেপির মতো একটা ফ্যাসিস্ট দলকে রুখে দিতে হবে বাংলায়, এই ভাবনা থেকেই কিন্তু আমাদের কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছেন। এটা একটা রাজনৈতিক লড়াই, ভোটের উৎসব, একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে মদন মিত্রর জয়লাভ। মদন মিত্রর জয়লাভ শুধু নয়, সঙ্গে সঙ্গে আমি বলবো সারা পশ্চিমবাংলায় 220-21টা আসনে বিধায়ক হিসাবে তৃণমূল কংগ্রেস নির্বাচিত হবেন এবং মুখ্যমন্ত্রী হবেন। 3বারের হ্যাট্রিক করবেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সাথে পেয়ে গেছি আরও একজনকে, শ্রীযুক্ত শ্রীকুমার ব্যানার্জি মহাশয়কে, এবং আমরা প্রত্যেকেই জানি যে উনি কিন্তু একজন বিশিষ্ট ইকোনমিস্ট। তাই অর্থনীতির জায়গায় যখন উনি বসে আছেন, ওনাকে এই কেন্দ্রের যে অর্থনৈতিক যে বিভিন্ন রকম আইন কানুন, সে ব্যাপারে প্রশ্ন না করে পাচ্ছি না। কি মনে হচ্ছে যে যেভাবে কেন্দ্র চলছে, বিভিন্ন পেট্রোল পণ্যের দাম বাড়ছে, তার সাথে প্রত্যেক দিনের যে ব্যবহার্য জিনিস, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, প্রত্যেকটা সরকারি সংগঠনগুলো আস্তে আস্তে বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে যে কেন্দ্র কোন দিকে চলছে এবং সেই প্রভাবটা পশ্চিমবঙ্গে কিভাবে পড়তে পারে? দেখুন, পশ্চিমবাংলা তো একটা অঙ্গরাজ্য ভারতবর্ষের, এবং ভারতবর্ষের শিল্পনীতি, শিক্ষানীতি, অর্থনীতি সবটাই কেন্দ্র ঠিক করে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার এরা কারা আলাদাভাবে ঠিক করতে পারে না। এই যে বলছে না যে লকডাউনের জন্য এত ক্ষতি হয়েছে, তার থেকেই কিন্তু তার আগে থেকেই আমাদের অর্থনীতিতে একটা ঝিমুনি ভাব এসে গেছিলো। তার সাথে অ্যাডিশনাল ইনজুরি কী হলো? লকডাউন। আজকে আমাদের অর্থনীতির যে গ্রোথ বা প্রগতির হার, সেটা মাইনাস। স্বাধীনতার পর এই প্রথম আমাদের প্রগতির হার 4% নেমে এসেছে। এবং আপনি যদি আজকেই আনন্দবাজারে একটা রিপোর্ট দেখেন যে পণ্য, ডিজেল এবং পেট্রোলের বিক্রি কমে গেছে, কোন জায়গায় আমরা কেজি ভাবতে হবে। আজকে আপনি যে কথা বলছিলেন যে নোটবন্দি করে যেটা শুরু করেছিল, কয়েক লক্ষ হাজার কোটি টাকা করেছেন, এবং তার ফলশ্রুতি হিসেবে আপনি দেখবেন 19 জন শিল্পপতিকে 80,000 কোটি টাকা ঋণ মুকুব করে দিয়েছে, এবং 19 জনের মধ্যে 18 জনই সৌভাগ্যক্রমে গুজরাটি বা আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই, কাকা, জ্যাঠা, মানে সম্পর্কে গুজরাটি। তা আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়ে যখন অর্থনীতির কথা বলছেন, স্বাভাবিকভাবে ভারতবর্ষ দুর্বল হলে পশ্চিমবাংলা দুর্বল হবে। কারণ কেন্দ্রের তো কোনো রাজ্য নেই, কেন্দ্রের তো কোনো রাজ্য থাকে না, সব রাজ্যর মিলে রাজ্যের উন্নতি হলে কেন্দ্র বলে আমার উন্নয়ন হয়েছে। ধরুন মোদি সাহেব যখন বিদেশে যান, মোদি সাহেবকে সবাই বলেন যে আপনাদের ওই সবুজ সাথী সারা বিশ্বে হয়েছে, উনি বলেন হ্যাঁ আমাদের ভারতবর্ষে হয়েছে। ওনাকে তখন ওনার বুকের ছাতি যদি 56 থাকে 58 হয়ে যাচ্ছে, করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে স্বাভাবিকভাবেই উনি ওনার কৃতিত্ব নেবেন। ঠিক একইভাবে আপনি যদি দেখেন যে গ্যাসের দামটা কোথায় নিয়ে গেছে, আপনি দেখুন যে যারা কোম্পানি থেকে তাড়িয়ে দিচ্ছে, ওয়ান টাইম সেটেলমেন্টের টাকা পাচ্ছে, রিটায়ার করছে, পেনশনভোগীর টাকা, বাড়ি ভাড়ার টাকা ব্যাংকে রেখে ওই ইন্টারেস্ট থেকে খায়। ইন্টারেস্টটা কমাতে কমাতে নির্বাচনের আগে মাননীয়া নির্মলা সীতারামন এমন জায়গায় নামিয়ে দিলেন, ভারতবর্ষের স্বাধীনতার পরে এত কম রেট হয়নি। তাহলে আপনি বলুন বাজার দাম বাড়ছে। একজন যদি 1 লাখ টাকা লাগে, আগে 8% সুদ পেলে কত পেত? 8,000 টাকা। আজকে সেই টাকাটা যদি এইভাবে 8,000 মাসে বলছি, মানে 8-12 হলে 8,000 মাসে, এইবার আপনি যদি লক্ষ্য করেন তার সুদ কমে গেলে সে খেতে পারে না, বাজার দর তো হয়। এইবার এই পশ্চিমবাংলার ভক্তগণ বলল না 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 এখন করছো কেন, একই নির্বাচনের লাস্ট ইলেকশন তো হয়ে যাবে তারপর করে দাও। বললো আমার ভুল হয়েছে। একটা নোটিফিকেশান জারি করতে আপনার জানা উচিত, সবাই জানে 50খানা অর্থনৈতিক স্তর আছে, ফাইল সরে, ফাইলে সই হয়, লাস্টে গিয়ে অর্থমন্ত্রী সই করে, সেটা নোটিফিকেশান হয়। এখানে ভুল নয়, ভুলটা হয়েছে কোথায়? টাইমিং।
তাই আপনি যখন অর্থনীতির কথা বলছেন, কিন্তু পক্ষান্তরে পশ্চিমবাংলা অপেক্ষাকৃত অন্য রাজ্যের চেয়ে ভালো আছে। এবং যে রিপোর্ট ইকোনমিক সার্ভে বাজেটের দিন বের করে এবং পার্লামেন্টে দেয়, এটা কিন্তু মমতা ব্যানার্জির তৃণমূল ভবনের আমি ফিগার বলবো না, যেটা কেন্দ্রীয় সরকারের ফিগার। তাতে দেখবেন সারা ভারতবর্ষের যে গড় সূচক, উন্নয়নের হার বলুন, শিল্পের হার বলুন, কৃষির হার বলুন, পশ্চিমবাংলা এগিয়ে আছে। তাই আমরা বলছি, যারা বলছে পশ্চিমবাংলায় শিল্প হচ্ছে না, বলছে তো একটা কথা, পশ্চিমবাংলায় শিল্প হচ্ছে না। আপনি আমায় বলুন, পশ্চিমবাংলায় শিল্প হচ্ছে না, ভারতবর্ষেই তো হচ্ছে না। আগে বাইরে থেকে যদি একজন শিল্প করতে আসে, ভারতে আসবে, তারপর ঠিক করবে কোন রাজ্যে যাবে। যদি ভারতেই না আসে, তাহলে পশ্চিমবাংলায় আসবে কি করে? তাই আমরা আপনাদের বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনেক অসুবিধার মধ্যেও চালাচ্ছে। সোনার বাংলা হয়ে গেছে নিশ্চয়ই না, কিন্তু 34 বছরের যে শ্মশান ছিল, তার থেকে আজকের যে ইকোনমি, আলো, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক অবস্থা, সেইটা যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে আমরা অনেকটা এগিয়ে আছি বলেই ওরা বাংলাকে ধরেছে। কারণ বাংলাকে নিতে পারলে ওদের বেশি কিছু কাজ করতে হবে না, শুধু কন্যাশ্রী প্রকল্প ভক্তকুল মিডিয়াকে বলে দেবে যে ওটা মোদি করেছেন, করে প্রচারের মাধ্যমে মমতার যে কাজ ছিল সেটাকে নিজে বলে চালাবে। তাই আপনারা দেখছেন যে প্রচুর মানুষ আসছেন। আর আপনার কথা একটা বলি, এই অভূতপূর্ব ভোট আমরা দেখিনি। ভোটে আমরা রিগিং দেখেছি, ভোটে ছাপ্পা দেখেছি, পুলিশের নিষ্ক্রিয়তা দেখেছি, কিন্তু পুলিশের সক্রিয়তা, মিলিটারি সক্রিয়তা দিয়ে গুলি করে ভোটারকে মেরে দিচ্ছে। আজকে এই জায়গায় আমরা দেখিনি। তাই এই জায়গাটা কেন করছে? যদি 200টা শিওর হয়ে যায়, তাহলে তো মিলিটারিকে নামাতে হয় না, মোদি বা কারুকে নামাতে হয় না। তাই আমার মনে হয় ওরা হার নিশ্চিত বুঝেছে, তাই কিন্তু লাস্টে মিলিটারিকে দিয়ে মারতে হচ্ছে। তাই আমার মনে হয় আমরা নিশ্চিত যে আমরা বিধানসভায় আসবো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এলে একটাই আমাদের আনন্দ বিষয়, মামাটি মানুষের কাজটা হবে। আর কোনো কারণে অন্তত আমার আনন্দ নেই, এইটাই আমার মনে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন যে কেন্দ্র থেকে তিনি যে টাকা পান, সেই টাকাটা কিন্তু কেন্দ্র সরকার এখনো অবধি কিন্তু দেননি, কিংবা দেওয়ার কোনো রকম প্রক্রিয়াকরণ করেননি। তবু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কাজ করে যাচ্ছেন। এই যে মানে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে, কেন্দ্র যে রাজ্যকে বঞ্চিত করছে, এই ব্যাপারে কি বলবেন? আপনি যদি দেখেন, জিএসটি কাউন্সিল হয়েছে, জিএসটির একটা নির্ধারিত ফর্মুলা অনুযায়ী আমরা বেশি টাকা পাবো। আরেকটা কথা আপনাকে বোঝানোর জন্য, যে আমি তো তৃণমূলের লোক, আমি তো তৃণমূলকেই ভালো বলবো, ভুলে যান। আজকে জিএসটি কাউন্সিলে বলা আছে, যাদের জিএসটি কালেকশন অর্থাৎ সেলস ট্যাক্স এবং সার্ভিস ট্যাক্সের যে কালেকশন কম হলে কেন্দ্র ভর্তুকি দিতে হবে। গুজরাটকে ভর্তুকি দিয়েছে, বাংলাকে দিতে হয়নি। তার কারণ বাংলার কালেকশন বেশি হচ্ছে। অর্থনীতি বাড়লেই তো ট্যাক্স কালেকশন বেশি হয়, শ্মশানে তো আর ট্যাক্স কালেকশন হয় না। এবং আমাদের জিএসটির টাকা এবং নীতি আয়োগের যে ফর্মুলা অনুযায়ী আমরা টাকা পাবো, টাকাটা আটকাচ্ছে শুধু নয়, ধরুন জিএসটির টাকাটা, মার্চের টাকাটা এপ্রিলের 20 তারিখে পাবো, সেটা জুলাইয়ের 20 তারিখ দিচ্ছে। মানে একটা তো দিচ্ছে না, আর যেটা দিচ্ছে সেটা এত বেশি দিলে করছে, তার জন্য কিন্তু আমরা ব্যাহত হচ্ছি। কিন্তু তারপরেও আমাদের চালাতে হচ্ছে, কারণ কান্নাকাটি করে তো লাভ হবে না, আমাদের চালাতে হবে। আমরা যখন দায়িত্ব নিয়েছি, আমরা জানি এগুলো হবে, তারপরেও চালাচ্ছেন। কেন্দ্র রাজ্যের যে সুসম্পর্ক, সেইটাই কিন্তু ভেঙে যাচ্ছে। আপনারা শুনলেন প্রত্যেকেরই বক্তব্য, অর্থনৈতিক এবং আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে প্রত্যেকেরই বক্তব্য শুনলেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের প্রিয় সঞ্চালক এবং সভাপতি আজকে সমীরণ দা, এখানে মঞ্চে উপবিষ্ট আমাদের কাউন্সিলররা আছে, নেতৃবৃন্দ আছে, অনেক কাউন্সিলররা নিচেও আছে, অনেক বিভিন্ন নেতৃবৃন্দরা আমাদের নিচে বসে আছে। তাই আমি কারো নাম না করে খালি একটাই বলতে চাই, আমাদের কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় মদন মিত্র মহাশয়ের সমর্থনে আজকে এখানে সঙ্গীতা অনুষ্ঠান। তার সঙ্গে সঙ্গে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা এবং দলের মুখপাত্র
কুণাল ঘোষ এখানে বক্তব্য রাখবেন। যদিও আমাদের এই জায়গায় বক্তব্য রাখার কথা ছিল না বা আমাদের মঞ্চে থাকার কথা ছিল না, কিন্তু তার সত্ত্বেও একটু সময়ের হেরফের হওয়াতে আমরা এখানে কিছু বলছি। আজকে আমরা ভেবেছিলাম কুণাল ঘোষ এখানে বক্তব্য রাখবেন, আপনাদের একমাত্র কুণাল ঘোষ, এবং তারপরে আমাদের সকলের প্রিয় বিখ্যাত সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাপজি আপনাদের এমন গান করবেন এই দেশপ্রিয় বেলঘরিয়া অঞ্চলে আপনাদের মানুষের মন কেড়ে নেবে, সেটাই আমরা আশা করেছি। কিন্তু তার সত্ত্বেও আমরা বলছি, যেহেতু আমরা মদন মিত্রের সমর্থনে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, আপনারা এসছেন এই দেশপ্রিয় নগর অঞ্চলে, বহু মানুষ এসছেন। প্রথম কথা বলি যে এখানে মদন মিত্র একটা জিনিস মনে রাখতে হবে, সিপিএম এবং কংগ্রেস তার সঙ্গে সঙ্গে বিজেপি, তিনটে দল একত্রিত হয়েছে। তবে শুনে রেখে দিন, বিজেপি, সিপিএম, কংগ্রেস আপনারা যতই চক্রান্ত করুন, নির্বাচন কমিশন যতই চক্রান্ত করুন, এই কামারহাটি বিধানসভা কেন্দ্রে মদন মিত্র মিনিমাম 50,000-এর বেশি ভোটে এখানে জয়লাভ করবে, এটা শুনে রেখে দিন। যেটা নির্বাচনের নামে যে ঘটনাটা, রাজনৈতিক বক্তব্য আপাতত শেষ হয়েছে, আমাদের এবার ব্যালেন্সটা ঠিক করছে। 5 মিনিট সময় চেয়ে নেব, তারপরে আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী রূপঙ্কর তিনি উঠবেন। আমাদের প্রিয় প্রার্থী জননেতা মানব দরদী বিপদের বন্ধু মদন মিত্রর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। হ্যালো, আপনারা যারা আসন গ্রহণ করেছেন আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি। যারা বাইরে আছেন তারা আসন গ্রহণ করুন অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে টোটো চালকদের উদ্দেশ্যে একটা আবেদন, আপনারা মাঠের বাইরে নীলগঞ্জ রোডে যেভাবে টোটোটা রেখেছেন তাতে একটু অসুবিধে হচ্ছে, যানজট হচ্ছে। আপনারা সুশৃঙ্খলভাবে বাইরে ধীরে ধীরে বেরিয়ে, যাতে কারো অসুবিধে না হয়, টোটোটা একটু এগিয়ে রাখুন। আমাদের যানবাহন চলাচলের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধে না হয়, দয়া করে এই উদ্যোগটা আপনারা নিন। আবার এসে আসন গ্রহণ করবেন, চলে যাবেন না। আমাদের মধ্যে করে রাখান, তারপর আপনার হিম্মত হবে বাংলাকে সোনার বাংলা করতে। সোনার গুজরাট হয়েছে? হয়নি। পেতলের গুজরাট হয়েছে? হয়নি। তামার গুজরাট হয়েছে? হয়নি। টিনের গুজরাট হয়েছে? হয়নি। কিসের গুজরাট হয়েছে? চটের গুজরাট হয়েছে। কেন বলছি? আমি বলছি না, মোদিজি বলেছে। আহমেদাবাদে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন আমেরিকার প্রাক্তন আহমেদাবাদ শহরে নিয়ে এলেন, উনি গুজরাটে এত উন্নয়ন করেছে, গুজরাটকে চট দিয়ে ঢাকতে হয়েছে, সেই গুজরাটকে দেখানো যায়নি। আর বাংলায় এলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে চট দিয়ে ঢাকতে হতো না, সোনার বাংলা দেখিয়ে দিত। এইটাই তফাৎ, তাই আপনার কথা কেউ বিশ্বাস করে না। হ্যালো, চেক চেক চেক। হ্যালো হ্যালো, ত্রিপুরায় ভোট হয়ে গেল ঠিক একইভাবে। মোদিজি এবং অমিতজি ডেলি প্যাসেঞ্জারের মতন গুজরাট ত্রিপুরার আগরতলায় গেছেন, বলেছে সোনার ত্রিপুরা করে দেবো। এই অঞ্চল যেহেতু এই অঞ্চলের বেশিরভাগ মানুষ, তাদের বাড়ির পিতৃপুরুষ হয়তো কোনো সময় বাংলাদেশে ছিলেন। আমার বিশ্বাস আপনাদের অনেক আত্মীয় ত্রিপুরায় থাকেন, আগরতলায় থাকেন, একবার জিজ্ঞাসা করুন, ওরাও বলেছিল সোনা। কংগ্রেসের স্পোক্স পার্সন শ্রী কুণাল ঘোষ মহাশয় এবং দেবযানীদি, হ্যাপিদা, বিশ্বজিৎ সাহা, অর্পিতাদি, শ্রীকুমার কাকু, রানাদা এবং বিভাস, এবং মঞ্চের সামনে আপনারা সকলে যারা কামারহাটি বেলঘরিয়া তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, আজকে খুব বড় করে এই পথসভা হচ্ছে আমাদের দেশপ্রিয় নগর 2 নম্বর খেলার মাঠে। তো
তো সেখানে যেহেতু কিছু কথা বলার জন্য বলা হয়েছে, আমাদের প্রার্থী কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী মদন মিত্রের সমর্থনে, নিঃসন্দেহে তার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। বরেণ্য সংগঠক, রাজনীতির পাশাপাশি একাধিক সামাজিক সংগঠনের সঙ্গেও দীর্ঘদিন তিনি যুক্ত রয়েছেন। প্রাক্তন মন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের ক্রীড়া এবং পরিবহন দপ্তরের। কিন্তু তার এই যে তারকা খচিত বায়োডেটা, পলিটিক্যাল বায়োডেটা, তার বাইরেও তার একটা পরিচয় রয়েছে। নিঃসন্দেহে আমার মনে হয় একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে যেটা অনেকটাই ব্যতিক্রমী। কারণ ভারতবর্ষের বসে আছেন, আসন অলঙ্কৃত করে আছেন, যার জন্য আমরা অপেক্ষা করেছি তিনি বসে আছেন। তার আগে ছোট্ট করে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় রানা চ্যাটার্জি মহাশয়। রানা। আমি কুণালদাকে বেশিক্ষণ বসিয়ে রাখবো না। কুণালদা প্রকৃত ফাইটার। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা জানাই। এবং আমরা যথারীতি সম্ভব যে আমরা মনে হয় যে এই সময় মুখপাত্র হিসাবে আমাদের প্রিয় কুণাল ঘোষকে, প্রিয় নেতা কুণাল ঘোষকে দেখছি এবং বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন মুখপাত্র হিসাবে আমাদের হয়ে বলছি। কিন্তু আমি কুণালদাকে খুব ভালো করে একটা সময় থেকে চিনতাম, যে সময় গৌতম দেবের বিরুদ্ধে 2011 সালের আগে সিপিএম নেতা গৌতম দেবের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছিল কুণালদা এবং যেভাবে টিভিতে বলছিল এবং ব্রাত্য বসু পাশ থেকে থামাচ্ছিল কুণাল থাম, কুণাল থাম। তা সেই সময়কার কুণালদাকে আমি জানি, ওই জন্য জানি যে একদম কামব্যাক ফাইটার হিসাবে এসছে, প্রকৃত ফাইটার। তার জন্য একটা হাততালি সবাই মিলে দিই। কুণালদার বক্তব্য শুনবেন তার আগে বলি, যে মানুষটা এখানে দাঁড়িয়েছে তার পরিচিতি প্রয়োজন পড়ে না। আমাদের সারা ভারতবর্ষে তাকে চেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে, তার নাম মদন মিত্র। আমি বলি মদনদাকে ভালো লাগবার দরকার নেই। মদনদার কাজকর্ম, মদনদা একটু আমাদের নিয়ে হাসি খুশি গান গেয়ে বকানি ঝকানি সব কিছু দিয়ে মদনদা আমাদের নিয়ে চলতে ভালোবাসে। অনেকের ভালো না লাগতেও পারে, তাও আমি মানুষকে বলি, এখানকার ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে সমস্ত ধরনের মানুষের কাছে আমার নিবেদন যে মদন মিত্র যদি কোথাও কোনো সমস্যায় পড়ে, কোথাও কিছু না পান, আপনার পার্টিতে, আপনার বাড়িতে, আপনার কোথাও কোনো সমস্যার সুরাহা হয়, দয়া করে অনুরোধ করে একবার মদন মিত্র কাছে আসবেন। একবারও আপনাকে জিজ্ঞেস করবেন না আপনি তৃণমূল কংগ্রেস করেন কিনা, একবারও আপনাকে জিজ্ঞেস করবেন না আপনি সিপিএম করেন কিনা, আপনি ভারতীয় জনতা পার্টি করেন কিনা। এর নাম মদন মিত্র। সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে যিনি চলতে পারেন, এর নাম মদন মিত্র মহাশয়। আর আমরা যে মানুষটাকে বসবার জন্য নবান্নে বসবাচন, যে আমরা তো বলছি বাংলা তো নিজের মেয়েকে চায়। এখানে যে মহিলারা আছেন সমস্ত তো আমাদের ঘরের মেয়ে, আপনারা তো সবাই আমাদের বাঙালির ঘরের মেয়ে। যে বাড়িতে একটা ডিমকে, একটা ছোট করে আমরা একটা ডিমকে মা যখন 4 ভাগ করে ডিমের টুকরোটা দিত, সেই ডিমের টুকরোটা খেয়ে আমরা খুশি হতাম, একটা ডিমের টুকরো খেয়েছি, আমরা ডিম খেয়েছি। সেই বাড়িতে যেখানে একটু অল্প আটা থাকলে 7খানা রুটি হলে 2টো মায়ের জন্য রেখে ভাই বোন মিলে 8খানা করে রুটি, 2.5খানা করে রুটি খেয়ে আনন্দিত পেতাম। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই পরিবারের মেয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই পরিবারের মেয়ে। একটা চটিতে বারবার পেরেক পুঁতে, বারবার সেলাই করবার পরও মুচি চকুচ কাজকে আর কিছু করা যাবে না, তারপরও সেই পরিবারে এই চটিটা পড়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই পরিবারের মেয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কামু কাপকা একো আওড়াতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় গার্সিয়া মার্কোস পাবলো নেরুদার সাহিত্য নিয়ে আরো পড়াতে পারেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে মায়ের মতো পোষাতে পারেন, শাসন করতে পারেন দিদির মতো, আর ভালোবাসতে পারেন, স্নেহ করতে পারেন বোনের মতো। আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে রেখেছি। আজকে 34 বছর ধরে সাবলটাদের নিয়ে যারা রাজনীতি করেছেন, সেই সব প্রতিনিধিদের নিয়ে, শ্রমজীবী মানুষদের নিয়ে যারা প্রতিনিধিত্ব করেছেন, শিক্ষিত বুদ্ধিজীবীদের আমরা দেখেছি, সেমিনার করেছেন, লেকচার দিয়েছেন, নানান রকমের একাডেমিকে পেয়ে নাটক করেছেন, কিন্তু পিছিয়ে আসা মানুষকে কোনোদিন সামনে আনেননি। সেই সামনে গ্রামের উন্নয়নে আলো জ্বেলেছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমলা শোল 27 বছরে বামপন সরকারের 27 বছরের মাথায় আমলা শোলের কথা নেই আছে। সারা ভারতবর্ষে পৃথিবীতে লজ্জায় মাথা হেঁট হয়ে যেত আমলা শোল। মারা গেল 5 জন অনাহারে। সনাতন মুরা, সময় সবর, সুধীর সবর, তারা মারা গেল। বামপন সরকার স্বীকার করলো না অনাহারে মারা গেছে, কিন্তু সেই সময় সবরের কন্যা আলামুনি ছোট্ট বাচ্চা কোলে নিয়ে এসে আমাদের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সামনে এসে বলল, 1.5 কেজি চালে 1 সপ্তাহ একটা পরিবারে চলে না, আমাদের ব্যবস্থা করে দিন। সেই আমলাশোল দেখে আসুন, আজকে একটা মডেল গ্রাম হয়ে গেছে। স্কুলে লাইব্রেরি তৈরি হয়েছে, সৌরবাতি পথে পথে সৌরবাতি বসেছে। সেই একটা আমলাশোল গ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় আলো জ্বেলেছে। তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিতে হবে। আমরা অনেক
অনেক দিন আগে দেখেছিলাম আদুরে গায়ে একটা খাদির একটা খেটো ধুতি আর একটা ওই চাদর গায়ে দিয়ে একটা মানুষকে আমরা দেখেছিলাম, একটা হাতে লাঠি নিয়ে একটা রোগা মানুষ সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতো, যেখানে ধর্মে ধর্মে মানুষ ভাই ভাইকে মারছে, যেখানে গরিব দলিত অধিবাসী সব মারা যাচ্ছে, সেই মানুষটা তাদের পাশে পাশে ঘুরে বেড়াতো, তাদের দুঃখের দাবদাহটা নিজের মতো করে নিত। হ্যাঁ, আমরা বাপুজির কথা বলছি, মহাত্মা গান্ধী। বহুদিন বাদে একজন মানুষকে দেখলাম সাদা শাড়ি হাওয়াই চটি পরে ঘুরে বেড়াচ্ছে সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গে। পুরো প্রশাসনটাকে নিয়ে গেছে মানুষের দোরগোড়ায়। কখনো অতি মহামারী, কত করোনা আমফান, যে কোনো সমস্ত মানুষকে সামলাচ্ছে। সাম্প্রদায়িক সেকুলার সম্প্রীতির বাংলাকে আগলে রেখেছে, সেকুলার ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে বাংলার মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য আমরা গর্বিত। তাই নবান্নে সেই মাকে প্রতিষ্ঠিত করতে হবে, সেই দিদিকে প্রতিষ্ঠিত করতে হবে। গর্বের সঙ্গে আমরা ঘোষণা রাখছি, এখানে মঞ্চে উপস্থিত হয়েছেন সোমনাথ সিংহ রায় মহাশয়, অত্যন্ত সুপরিচিত, এবং টিভির যে শো হয় সেখানে আমাদের পক্ষ থেকে তিনি বলিষ্ঠ বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেন। এটা আমাদের ভালো লাগার, আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের আরেকটি ছোট্ট আমাদের নিবেদন, আমাদের সম্বর্ধনা বলবো না, যাকে পেয়ে আমরা আপ্লুত, আমরা যাকে টিভিতে সব সময় দেখি বলিষ্ঠভাবে তৃণমূল কংগ্রেসের কথা বলেন, সেই কুণাল ঘোষ, লড়াকু নেতা আমাদের, সেই কুণাল ঘোষকে সম্বর্ধিত করবেন আমাদের কামারহাটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের আমাদের প্রিয় কর্মী এবং আমাদের প্রধান নির্বাচনী এজেন্ট অর্থাৎ ইলেকশন এজেন্ট শুভদীপ মিত্র। আমরা ধন্যবাদ জানালাম, আমরা অভিনন্দন জানালাম, শুভেচ্ছা জানালাম। এবার আমাদের কামারহাটি পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস অন্যতম সদস্য আমার ভাই বিশ্বজিৎ সাহা কুণাল বাবুকে উত্তরীয় পড়াচ্ছেন, এবং আমরা আমাদের সবার পক্ষ থেকে কুণাল বাবুকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তিনি উপস্থিত হয়েছেন, তার মূল্যবান বক্তব্য তিনি এখন রাখবেন, অনুরোধ করছি। নমস্কার। কামারহাটি বিধানসভা কেন্দ্রের বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা আর সকলকে শুভেচ্ছা। মঞ্চে এখানে নেতৃত্ব রয়েছেন, আপনারা সবাই রয়েছেন, এবং যার সমর্থনে আজ এই মঞ্চে আসা মদন মিত্র, কামারহাটির জোড়া ফুল চিহ্নে প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। আমি মূল প্রসঙ্গে একটু পরে আসছি। আমার শুনে খুব ভালো লাগলো যে আপনারা সভার শুরুতেই নীরবতা পালন করেছেন, কারণ আজ চতুর্থ দফা নির্বাচনে অত্যন্ত আপত্তিকর কিছু ঘটনা ঘটেছে। যে ধরনের বিপদের আশঙ্কা তৃণমূল কংগ্রেস নেত্রী এবং তৃণমূল কংগ্রেস বারবার করে আসছিলেন, সেটি বারবার সত্য প্রমাণিত হচ্ছে। কোচবিহারে যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু চূড়ান্ত দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করছেন। কেন্দ্রীয় বাহিনী যাদের কাছে আশা ছিল সুষ্ঠু নির্বাচন পরিচালনা, তার বদলে ভিন রাজ্যের বাছাই বাহিনীকে এনে যেভাবে বাংলার প্রত্যন্ত এলাকায়
ভোট প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, গন্ডগোল করানোর চেষ্টা হচ্ছে, সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, সেটা অত্যন্ত কলঙ্কজনক। এবং যেভাবে আজ বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং তারপর একটি আত্মরক্ষার তত্ত্ব গোঁজামিল দিয়েও খাড়া করা যাচ্ছে না, সেখানে চার জনের মৃত্যু হয়েছে। আজকের মতো দিন, হাতে হাতে মোবাইল, যারা যেখানেই থাকেন, কোথাও যদি কোনো একটু বেশি গন্ডগোল হয় মিডিয়া পৌঁছে যাচ্ছে। যদি কোনো কারণে মিডিয়া নাও পৌঁছয়, আপনারা ছবি তুলে নিচ্ছেন, সোশ্যাল মিডিয়া রয়েছে। কি এমন ঘটনা হলো গুলি চালাতে হলো? গুলি, লাঠিচার্জে হলো না? লাঠিচার্জের ছবিটাও তো কেউ দেখাতে পারেন যে লাঠিটা চলছে। কোথায়? কাঁদানে গ্যাস কই? যদি ভিড়কে ছত্রভঙ্গ করতে হয় কই? আপনারা গুলি চালাচ্ছেন, আর তাতে ঘটনাস্থলেই 4 জন মারা যাচ্ছেন, আরো মানুষ গুলিবিদ্ধ হচ্ছেন। আমরা প্রতিবাদ করছি। সাধারণ ভোটার মারা গেছেন, এই দরজাটাতেও যাব না যে হ্যাঁ আমাদের কর্মীরা, আমাদের সমর্থকরা মারা গেছেন। ভোটের দিন ভোটার মারা গিয়েছেন, বাংলার নাগরিক মারা গিয়েছেন, সহ নাগরিক মারা গিয়েছেন, কেন্দ্রের বাহিনীর জন্য মারা গিয়েছেন, কেন্দ্রীয় সরকারের জন্য মারা গিয়েছেন। আপনারা নীরবতা পালন করেছেন, কিন্তু নীরবতা পালন করেই শুধু দায়িত্বটা আমাদের শেষ হচ্ছে না। চতুর্থ পর্বে যে কলঙ্কজনক অধ্যায় তারা দেখালেন, আমরা এমনিতেই অনুভব করছি জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ, যেসব জায়গায় গত লোকসভা ভোটেও কিছু কিছু মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিলেন, আমরা অনুভব করছি সেই ভোট তৃণমূল কংগ্রেসের কাছে ফিরে আসছে। নীরবতা পালন দিয়ে যেটার শুরু, এই সমর্থন, এই প্রতিবাদ নিঃশব্দ বিপ্লব হয়ে ইভিএম মেশিনে আছড়ে পড়বে অন্তত 225টা আসন নিয়ে তৃতীয়বারের জন্য নবান্নে সরকার গঠন করতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয় শ্রীরাম, নতুন হুজুগ জয় শ্রীরাম। আরে আমরাও ঠাকুর দেবতা জানি। আমাকে ঠাকুর দেবতা চিনিয়েছেন আমার ঠাকুমা, আমাকে ঠাকুর দেবতা চিনিয়েছেন আমার মা। আমি হিন্দু ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমার ধর্মে ঠেকা আমি ভারতীয় জনতা পার্টিকে দিইনি। জয় শ্রীরাম। যারা বলছেন যদি দূর থেকেও কোনো বিজেপির নেতা বা কর্মীরা শোনেন, আমি কুণাল ঘোষ আপনাদের বলে রাখতে চাই, আমি জয় শ্রীরাম বলতে রাজি আছি। যদি পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললে 40 টাকা লিটারে পেট্রোলটা দিয়ে দেয়, আমি জয় শ্রীরাম বলতে রাজি আছি। আমি জয় শ্রীরাম বলতে রাজি আছি বন্ধু। যদি পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললে 30 টাকা লিটার ডিজেলটা দিয়ে দেয়, আমি জয় শ্রীরাম বলতে রাজি আছি। আর আমার মা বোনেরা যদি নরেন্দ্র মোদীর এত বড় দাড়িওয়ালা ছবির দিকে তাকিয়ে জয় শ্রীরাম বললে 200 টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডারটা বাড়িতে পান, আমি জয় শ্রীরাম বলতে রাজি আছি। জয় শ্রীরাম পেট ভরাচ্ছে না। জয় শ্রীরাম রুটি কাপড়া আর মাখানের লড়াই থেকে মানুষকে সরিয়ে আনছে। এইখানটায় আমাদের আপত্তি রয়েছে। এর ওপর দাঁড়িয়ে আমাদের লড়াইটা চলছে। একবার তাকান, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, কেরোসিনে আগুন, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে
চাল ডাল আলু পেঁয়াজ ভোজ্য তেল বাদ, কালোবাজারি মজুদদারি অবাধ ছাড়। কৃষকরা আন্দোলন করছেন কৃষি নীতির বিরুদ্ধে, এমন ভাবে জাল বিছিয়ে দিয়েছে নতুন কৃষি নীতিতে। কৃষকদের জমি আজ না হলে কাল বড় কর্পোরেট হাউসের হাতে চলে যাবে। এমন ভাবে জাল বিছিয়ে দিয়েছে আজ না হলে কাল কৃষকের ফসল বড় কর্পোরেট হাউসের দখলে চলে যাবে। কৃষকরা আন্দোলন করছেন, দিল্লির উপকণ্ঠে বসে আছেন, দিল্লির উপকণ্ঠে। কৃষকদের বাড়ির মা বোনেরা রাস্তায় আন্দোলনকারী প্রতিবাদীদের সঙ্গে বসে রয়েছেন। ও মোদিজি, আপনার সময় হচ্ছে না? আপনার দিল্লি, আপনার বাড়ি, আপনার দপ্তর, তার পাশে কৃষকরা ধর্নায় বসে আছেন সপরিবারে, তাদের সামনে গিয়ে দাঁড়াবার সময় হচ্ছে না? ও মোদিজি, ও অমিত শাহ, সময় হচ্ছে না? দিল্লির উপকণ্ঠে রাস্তায় বসে থাকা কৃষকদের মুখোমুখি দাঁড়িয়ে তাদের সমস্যার কথা শোনার, তাদের সমস্যার সমাধান করার? ও অমিত শাহ, তোমাদের ওখানে সময় নেই। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিভাবে ক্ষমতা কাড়া যায়, দিল্লি থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারি, ডেলি প্যাসেঞ্জারি, ডেলি প্যাসেঞ্জারি, ডেলি প্যাসেঞ্জারি। কোথায় ছিল এত চার্টার্ড ফ্লাইট যখন আচমকা লকডাউন ঘোষণা করে দিলেন? সাধারণ মানুষকে সময় দিলেন না, শ্রমিকদের সময় দিলেন না, লকডাউন ঘোষণা করে দিলেন। কোথায় ছিল আপনাদের চার্টার্ড ফ্লাইট যখন আদিবাসী কিশোরী জামলো মাকদাম 13 দিন ধরে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার সময় বাড়ি থেকে 13 কিলোমিটার দূরে রাস্তায় পড়ে মারা গেছিল? কোথায় ছিল আপনাদের চার্টার্ড ফ্লাইট? কোথায় ছিল আপনাদের চার্টার্ড ফ্লাইট যেগুলো চড়ে সকাল বিকেল সকাল বিকেল সকাল বিকেল বাংলায় আসছেন? যখন এক ঝাঁক পরিযায়ী শ্রমিক ক্লান্তিতে অবসাদে রাত্রে রেল লাইনের উপর বিশ্রাম নিতে বাধ্য হয়েছিলেন, যাদের ওপর দিয়ে ছুটে চলে গেছিল চলন্ত ট্রেন, সকালে উদ্ধার হয়েছিল ছিন্ন ভিন্ন হয়ে থাকা শরীরগুলো। কোথায় ছিল বন্ধু আপনাদের চার্টার্ড ফ্লাইট? কোথায় ছিল চার্টার্ড ফ্লাইট যখন আমাদের পাশের রাজ্যে স্টেশনের প্ল্যাটফর্মে একজন মা পরিযায়ী শ্রমিক, তার মৃতদেহ পড়েছিল আর বাচ্চাটা জানতো না মা মারা গেছেন, মৃতদেহের পাশে খেলছিল সেই শিশু? কোথায় ছিল আপনাদের চার্টার্ড ফ্লাইট? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার রেলের ভাড়া দিয়ে, রেল ভাড়া করে অন্য রাজ্য থেকে আটকে থাকা শ্রমিকদের নিয়ে এসছে। তাতেও আপনারা খাবার দেননি, জল দেননি, গাদা গাদা করে তুলে দিয়েছেন এক একটা কামরায়। কোথায় ছিল বন্ধু আপনাদের এই সব চার্টার্ড ফ্লাইট? শুধুমাত্র ক্ষমতা দখলের নেশায়, ব্যর্থ চেষ্টায় আপনারা যেগুলো চড়ে সকাল থেকে রাত প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যোগী, নাড্ডাজি, আপনাদের সব পরিযায়ী নেতারা বাংলায় আসছেন। কোথায় ছিল চার্টার্ড ফ্লাইট গুলো সেই সময়? একদিকে কেন্দ্রের এই জনবিরোধী নীতি, আর অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী নীতিগুলি। দুরকম বিষয় আছে। একটা হচ্ছে সকলকে নিয়ে, আজকে গ্রামের মধ্যে, প্রত্যন্ত গ্রামের মধ্যে আপনি শটান গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারছেন, পাকা রাস্তা, পাকা রাস্তা, পাকা রাস্তা। লোডশেডিং আজকে অতীত। আজকালকার ছেলে মেয়েদের আপনি যদি গল্প করেন, দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকতো না, ভাববে গল্প করছি। অবিশ্বাস্য, কোন সভ্য দেশে হতে পারে? বাড়ি বাড়ি পাইপ দিয়ে জল, গ্রামে কাজ শুরু হয়ে গেছে। অনেকে পেয়ে গেছেন,
অনেকে পেতে চলেছেন। সার্বিকভাবে জীবনযাত্রার উন্নতি হচ্ছে, পরিকাঠামোর উন্নতি হচ্ছে, আর পাশাপাশি কন্যাশ্রী থেকে রূপশ্রী, সবুজ সাথী থেকে স্বাস্থ্য সাথী, জীবনের প্রতিটা ক্ষেত্রে মানুষের পাশে কিভাবে দাঁড়িয়ে থাকা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবিনয়ে আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে থাকছে। এই দুটো সরকারের মধ্যে তুলনা, একদিকে রেল থেকে প্লেন বেচে দিচ্ছে, ব্যাংকের সর্বনাশ করে দিচ্ছে, জীবন বীমাতেও হাত দিয়েছে। 31শে মার্চ রাত্রেবেলা হঠাৎ অর্থমন্ত্রকের সার্কুলার, সমস্ত রকম স্বল্প সঞ্চয়ে সুদ কমিয়ে দিল। যখন তোলপাড় শুরু হলো, ভোট চলছে, পরের দিন বলল না না ওটা ভুল হয়ে গেছে, ওটা আমরা এখন প্রত্যাহার করছি। আমরা জানি ওটা প্রত্যাহার হয়েছে ভোটের কথা ভেবে। ভোট শেষ হবে, সমস্ত রকম সুদের উপর কোপ বসাবে কেন্দ্রীয় সরকার। ফলে এবারের এই নির্বাচনটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয়, এই নির্বাচনটা নিশ্চিতভাবে কেন্দ্রে যে জনবিরোধী সরকারটা চলছে তাকে ইয়েলো কার্ড দেখাবার নির্বাচন, ইয়েলো কার্ড দেখাবার নির্বাচন, ইয়েলো কার্ড দেখাবার নির্বাচন। ওরা যদি পায়ের তলায় একটু জমি পায়, সমস্ত রকম ভাবে জনবিরোধী নীতিগুলো চাপিয়ে দেবে। ওদের থামাতে হবে। কোথায় থামাবেন? সারা দেশে নখ দাঁত বের করে খেলছে, আমরা থামাবো পশ্চিমবঙ্গের সীমান্তে। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, তোমরা বুঝে নাও, সারা দেশে তোমরা যা ইচ্ছে করে বেড়াতে পারো, তোমাদের দৌড় পশ্চিমবঙ্গের সীমান্তে এসে খতম। এখানে শুরু হবে মা মাটি মানুষ, সাধারণ মানুষের সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তোমাদের প্রতিহত করছি, প্রতিহত করব। কিছু মানুষ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন, বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাতে কি এসে গেল? সাপের 5 পা দেখেছেন? আপনাদের এখানেও তো বিজেপির প্রার্থী আছে, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, ব্র্যাকেটে রাজু। রাজু আমার পরিচিত, আমি ওকে খারাপ কিছু বলতে চাই না, আমি শুধু এইটুকু বলি, রাজু তো বিভিন্ন জায়গায় হেরেছে, জেতা নিয়ে ব্যাপার নেই, কোথায় হারছে সেটাও তো একটা গর্বের ব্যাপার না? বিভিন্ন জায়গায় হেরেছে, কোনো প্রেস্টিজ নেই, প্রেস্টিজ নেই, প্রেস্টিজ নেই। কামারহাটিতে হারবে, গর্ব করে বলবে মদন মিত্রের কাছে হেরেছি, রাজু বন গয়া জেন্টলম্যান। এইটুকু সহানুভূতি আমরা ওর প্রতি দেখাতে পারি। থার্ড 3 ও 2ও না, যাই হোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি একদিকে আদি বিজেপি, একদিকে তৎকাল বিজেপি, আর একদিকে পরিযায়ী বিজেপি, ঘুরতে ঘুরতে আসছে, ঘুরতে ঘুরতে আসছে, ঘুরতে ঘুরতে আসছে। আদি বিজেপি দিব্যি ছিল, তৎকাল বিজেপি কেউ সিবিআই ইডির ভয়, কেউ অন্য কিছুতে, তৎকাল বিজেপি যাচ্ছেন ওদিকে। আদি বিজেপি ভাবছে দলটা গেল, বারুইপুর থেকে আসানসোল, দুর্গাপুর থেকে কোচবিহার, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির মারামারি। মারামারি মানে পার্টি অফিস ভাঙচুর, পথ অবরোধ, সে কেলেঙ্কারির ব্যাপার। সেখানে ছড়ি ঘোরাতে আসছে কে? পরিযায়ী বিজেপি। আর এই সব দেখে আদি বিজেপি যারা পুরনো, তারা বলছেন আদি বিজেপিও দিচ্ছে ডাক, বাংলা নিজের মেয়ের হাতেই থাক। আমার পুরনো দিনের বিজেপি কর্মীদের দেখে দুঃখ হয়, যদি কোনো পুরনো বিজেপির ভোটার শোনেন
একটু বিবেচনা করবেন। আপনারা একটা পার্টি করেন, আমরা একটা পার্টি করি, আপনি আমাদের মানেন না, আমরা আপনার পার্টি সমর্থন করি না, কিন্তু সংসদীয় গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি, আপনার দলও থাকবে, আমাদের দলও থাকবে। কিন্তু আপনি কোন দলটায় থাকছেন? এতদিন তৃণমূলের বিরুদ্ধে যা যা অভিযোগ করেছিলেন, যাদের দিকে আঙুল তুলেছিলেন, তারা তো বন্ধু আজকে আপনাদের দিয়ে জুতো পালিশ করাচ্ছে, জুতো পালিশ। পূর্ব মেদিনীপুরের আদি বিজেপি, তাদের গোটা লড়াইটা ছিল অধিকারী ব্রাদার্সের বিরুদ্ধে। আজকে বলতে হচ্ছে অধিকারী ব্রাদার্স জিন্দাবাদ, অধিকারী ব্রাদার্স জিন্দাবাদ। দমবন্ধ লাগছে না? অসম্মান লাগছে না? একের পর এক নেতা। আমাদের কি, আমরা তৃণমূলের যখন ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা হয়, আমরা বলি এত পার্সেন্ট সংখ্যালঘু, এত পার্সেন্ট মহিলা, এত পার্সেন্ট তফসিলি, এত পার্সেন্ট অনগ্রসর, এত পার্সেন্ট শিক্ষক, এত পার্সেন্ট বিভিন্ন পেশার মানুষ। আমরা এইভাবে সমাজের সব রকম দিক থেকে প্রতিফলন আমাদের প্রার্থী তালিকায় দেখাই। আর বিজেপির প্রার্থী তালিকা 61% তৃণমূল, 10% সিপিএম, 4% সিপিআই, 3% ফরওয়ার্ড ব্লক, 2% এসইউসিআই, শেষে গিয়ে 1.5% আমরা আছি আদি বিজেপি, অরিজিনাল বিজেপি 1.5% আমরা আছি। ওই 1.5-এর মধ্যে একজন হচ্ছে রাজু। আরে কি হবে ভাই? কিসের বিকল্প? তৃণমূলটা তো বিজেপির বিকল্প হয়ে গিয়েছে। কারণ দেশে আজকে বিজেপির বিকল্প খুঁজছে মানুষ। এই আর্থিক নীতি চলতে পারে না। পশ্চিমবঙ্গের বিধানসভার রেজাল্টটা বেরোতে দিন, দিল্লির বিকল্প তৈরির কাজটা শুরু হবে। আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা। কি করবেন ভোট দিয়ে? বিজেপিকে? তৃণমূল? আমরা বলছি বিজেপিকে, আরে ভাই আপনারা যে নানা রকম নাটক করে বলেন প্রধানমন্ত্রী নাটক দেখবেন, দুটো কাঁধ উপরে উঠে আসবে, হাত দুটো দুপাশে। আমাদের মতো একটা মাইক ধরিয়ে দিন, বলতে পারবে না। কেন বলুন তো? কারণ দুপাশে দুটো টেলিপ্রম্পটার আছে, টেলিপ্রম্পটার। ওখানে রোমানে লেখা থাকছে, ইংরেজি অক্ষরে বাংলা ভাষা লেখা থাকছে। সেইটা পড়ে পড়ে উনি দেখাতে চাইছেন যে উনি বাংলা বলছেন। সে এক কেলেঙ্কারি। জানেন তো কি হয়েছে? সে আমি আর জোরে বলবো না। টেলিপ্রম্পটারে উনি বোঝাতে গেছিলেন পদ্ম ফুলে ছাপ, টেলিপ্রম্পটারে লেখা ছিল PODDE, পদ্মে। কিন্তু উনি টেলিপ্রম্পটারে যেটা পড়েছেন সেটা আমি আর জোরে বলছি না। তা দুদিন ধরে ওই জায়গায় ছাপ, ওই জায়গায় ছাপ বলার পর আজকে দেখি প্রধানমন্ত্রী বলছেন কমল ছাপ, কমল। উনি আর PODDE তে ঢোকেননি। আরে টেলিপ্রম্পটার দেখিয়ে বাংলা সংস্কৃতি হয়? আমি বিজেপির নেতা কর্মীদের বলবো, তৃণমূলের কয়েকটা বাতিল পচা গলা মাল নিয়ে 294টা লিস্ট তো হয়েছে। কিসের বিশ্বের বৃহত্তম দল আপনারা? 294টা নিজেদের ক্যান্ডিডেট দিতে পারেননি মশাই। এদিক ওদিক থেকে না ধরলে 294টা লোক জোগাড় হয় না। তাদের আবার বিশ্বের বৃহত্তম দল, গরুর গাড়ির আবার হেডলাইট। আমাদের মা ঠাকুমারা কুটনো কাটেন তো, কুটনো কাটেন তো, সবজি রান্না করে। তো যখন কাটেন তখন দেখবেন এটা আলুতে কাটতে গেলে কোথাও একটুখানি পচা বেরোলো। তো কি করেন? প্রথমে পচা অংশটা বাদ দিয়ে বাকি আলুটা রাখতে চান। যদি দেখেন গোটা আলুটা গেছে,
ছুঁড়ে ফেলে দেন, স্বাভাবিক। আরে মমতাদিও তো বাংলার মানুষের জন্য রাজ্যে। মমতাদি রান্নাঘরে দুটো পচা আলু, একটা পচা পেঁয়াজ, একটা পচা টমেটো বেরিয়েছে, মমতাদি ছুঁড়ে ফেলে দিয়েছে, আর জানলার ওপাশে বাটি হাতে অমিত শাহ, দিলীপ ঘোষ বসে আছে। এই তো বিজেপি, এই তো বিজেপি। নাড্ডাজি বলছেন আসল পরিবর্তন, আসল পরিবর্তন इस बार অরিজিনাল চেঞ্জ। আমি আগের দিন ওনাকে বললাম, উনি যেখানে মিটিং করেছিলেন তার দুদিন বাদে ওখানে দাঁড়িয়ে, अरे नड्डा जी आपका असली चेंज क्या है, ये सुन लीजिए, ये मान लीजिए। 2015 में आपका जनरल सेक्रेटरी सिद्धार्थनाथ सिंह वो कहते थे भाग मुकुल भाग, और आज नड्डा दल का प्रेसिडेंट है और वो मुकुल दल का वाइस प्रेसिडेंट है। ये है बीजेपी का असली परिवर्तन। এইটা হচ্ছে বিজেপির পরিবর্তন। তাতে কোনো যুক্তি নেই, তাতে কোনো নীতি নেই। বলছে ডবল ডেকার সরকার, ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। আমি বলছি ডবল চুল্লি শ্মশান। দেখুন উত্তরপ্রদেশ, দেখুন গুজরাট, দেখুন মধ্যপ্রদেশ, ওটা ডবল চুল্লি শ্মশান। দেখুন ত্রিপুরা, পাশের রাজ্য, বাংলাভাষী রাজ্য, দেখুন ত্রিপুরার অবস্থা। আজকে বন্ধু বলছো ভালো কাজ করেনি মামাটি মানুষের সরকার, আর গত 2-3 বছর ধরে যখন কেন্দ্রীয় সরকার, এই নরেন্দ্র মোদীর সরকার, এই অমিত শাহ সরকার বিভিন্ন দপ্তরের প্রথম পুরস্কার দিয়েছে, তখন একের পর এক দপ্তরে ভারতবর্ষের অন্য রাজ্যগুলোকে টেক্কা দিয়ে প্রথম পুরস্কার তুলে নিয়ে গেছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার। কোথায় ছিল তখন? আজকে ভোটের মুখে কাজ হয়নি, আজকে ভোটের মুখে কুৎসা। কোথায় ছিলেন ভাই, কোথায় ছিলেন? আজকে ভোটের মুখে এসে আসলে বিজেপি কাঁপছে, দিল্লি কাঁপছে, দেশের অর্থনীতি কাঁপছে। আসাম কংগ্রেসটা যদি একটুখানি জোর দিত, এখানে দাঁড়িয়ে বলে দিতে পারতাম আসাম গেছে বিজেপি। মরিয়া হয়ে মান ইজ্জত বাঁচাতে নরেন্দ্র মোদী আর অমিত শাহ তারা ছুটে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের এই প্রান্ত থেকে ও প্রান্ত। নন্দীগ্রাম, নন্দীগ্রাম নিয়ে এত কথা, এত জল্পনা। নিজের আবেগ থেকে, নিজের আবেগ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি নন্দীগ্রামে প্রার্থী হব। কারণ সিঙ্গুর আর নন্দীগ্রাম এটা কিন্তু কৃষি জমি রক্ষার আন্দোলন হিসেবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত আন্দোলন। সেখানে যখন বিশ্বাসঘাতকতা হয়েছে, গদ্দারি হয়েছে, বেঈমানি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অত মানুষের সামনে বলেছেন আমি নন্দীগ্রামে লড়ব। তৃণমূলের খেয়ে, তৃণমূলের পরে, তৃণমূলের এমপি, তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের এমএলএ সবকিছু হওয়ার পর তৃণমূলের পিঠে ছুরি মেরে যে বা যারা বিজেপির কোলে দোল খেতে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রতিবাদের পতাকা তুলে বলেছেন আমি আমার নন্দীগ্রামে লড়ব। লিখে রেখে দিন, নন্দীগ্রামের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফেরাবে না। সেখানকার মা বোনেরা উজাড় করে আশীর্বাদ আর সমর্থন দিয়েছেন। 2 মে আপনারা মিলিয়ে নেবেন, বিপুল ভোটে নন্দীগ্রাম থেকে জিতে আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল, অমিত শাহজি লজ্জা হওয়া উচিত। পশ্চিমবঙ্গে জঙ্গলমহলকে শান্ত করেছেন মমতা ব্যানার্জি। আজকে জঙ্গলমহল ভরে আছে পর্যটকে। আর এই 2-4 দিন আগে ছত্তিশগড়ে মাওবাদী হানায়
23 জন আধা সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। অমিত শাহ, আপনি বলবেন না ব্যর্থতা কাদের? আপনি মানবেন তো যে পশ্চিমবঙ্গ সরকার জঙ্গলমহলটা শান্ত করেছে, পাহাড়টা শান্ত করেছে। মিলিয়ে নেবেন মা বোনেরা, জঙ্গলমহলে যেসব আসনে গত লোকসভা নির্বাচনে বিজেপির লিড ছিল, এবারের রেজাল্টটা বেরোতে দিন। জঙ্গলমহল থেকে বিজেপি মুছে যাবে। লিখে রেখে দিন, ঝাড়গ্রাম জেলা 4টে আসনের 4টেতে লিড ছিল বিজেপির গত লোকসভা নির্বাচনের হিসেবে। এবারে ওই 4টের মধ্যে অন্তত 3টে, ইফ নট 4, 4টেতে 4টে জেতার জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস। একটু ভাববেন, দিল্লির ভোটের হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে। 2019 সাল লোকসভা নির্বাচন, দিল্লিতে সব জায়গায় লিড নিল ভারতীয় জনতা পার্টি। দিল্লিকে যদি আপনারা বিধানসভা দিয়ে বিচার করেন তাহলে দেখবেন দিল্লি রাজ্যের 70টা বিধানসভা কেন্দ্রের মধ্যে লোকসভা নির্বাচনে 65টা কেন্দ্রে এগিয়ে ছিল ভারতীয় জনতা পার্টি। আর কমাস বাদে রাজ্যে বিধানসভা নির্বাচন হলো, বিধানসভা নির্বাচন 65টা লিড উবে গেল। মাত্র 8 জন বিধায়ক পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রীর নাম অরবিন্দ কেজরিওয়াল। বাংলাতেও ইতিহাসের পুনরাবৃত্তি হবে, মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর 50 পেরোতে হবে না ভারতীয় জনতা পার্টিকে। রামায়ণ পড়াচ্ছে, খুব রামায়ণ পড়াচ্ছে। গেরুয়া গেরুয়া গেরুয়া, রামায়ণ রামায়ণ রামায়ণ। মা বোনেদের বলবো, ওরা বলছে বাড়ি বাড়ি যাবে ভোট ভিক্ষা করতে, একটু সাবধানে থাকবেন। মনে রাখবেন, মা সীতাকে অপহরণের সময় রাবণ কিন্তু গেরুয়া পরে বাড়িতে ভিক্ষা চাইতে গেছিল। ওদের মুখে রাম আর বুকে রাবণ। তারপরেও যদি আবার জয় শ্রীরাম বলে তাহলে জানতে চাইবেন, রামকে আমরাও শ্রদ্ধা করি, কিন্তু বন্ধু 2-4টে প্রশ্নের তো জবাব দিতে হবে। ওদের জানতে চাইবেন, জয় শ্রীরাম মানে কি অযোধ্যার রামরাজ্য? অযোধ্যার রামরাজ্যে রাজার সিংহাসনে শ্রীরামচন্দ্র ছিলেন, রানীর সিংহাসনে মা সীতা ছিলেন না কেন? জিজ্ঞাসা করবেন, অন্তঃসত্ত্বা মা সীতাকে কেন জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছিল? জিজ্ঞাসা করবেন, রাজপুত্র রামের পুত্র লব আর কুশকে অযোধ্যার রাজপ্রাসাদের পরিবর্তে কেন জঙ্গলে জন্ম নিতে হয়েছিল? জিজ্ঞাসা করবেন, কত অপমানে কত লাঞ্ছনায় ধরণী দিদা হও বলে পাতাল প্রবেশের মধ্যে দিয়ে মা সীতাকে আত্মহত্যা করতে হয়েছিল? জিজ্ঞাসা করবেন, উত্তরপ্রদেশের হাথরাসে মেয়েটিকে ধর্ষণ করে খুন করে ওদের শান্তি হয়নি, তার বাবাকে পর্যন্ত গুলি করে হত্যা করেছে। ওদের রামায়ণে মা সীতাদের সম্মান নেই, মহিলাদের সম্মান নেই। বিজেপির সংবিধান দেখুন, এখনো ধর্ষণের অভিযুক্ত কুলদীপ সেঙ্গার তার বাড়ির লোককে টিকিট দিচ্ছে। এবার এখন সেই উত্তরপ্রদেশে, আর সেখানকার মুখ্যমন্ত্রী বিস্ত ব্র্যাকেটে যোগী আদিত্যনাথ, তিনি এখানে আসছেন আইন শৃঙ্খলার বাণী দিতে। বাংলার মানুষ সহ্য করবেন? হতে পারে, সবকিছু সংস্কৃতি বলে ব্যাপার আছে। যারা জয় শ্রীরাম বলছেন 100 বার বলুন, কেন বলবেন না? আপনার গণতান্ত্রিক অধিকার আছে, আপনি বলবেন। কিন্তু এটা পশ্চিমবঙ্গ। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের অনুষ্ঠানে সামনে নেতাজির মূর্তি, নেতাজির মূর্তিতে মালা দিয়ে যদি আপনি জয় শ্রীরাম ধ্বনি দেন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে সংস্কৃতি অনুমোদন করে না। নিশ্চিতভাবে
বাংলার মনীষী, বাংলার যারা মহাপুরুষ, তাদের সম্মান দিয়ে বাংলার ঐতিহ্যকে রক্ষা করে আপনারা নিশ্চিতভাবে যে কোনো দল করতে পারেন। কিন্তু আপনারা যে সংস্কৃতি দেখাচ্ছেন, যে পশ্চিমী আগ্রাসন দেখাচ্ছেন, আমরা ওটাকেই অপসংস্কৃতি বলছি। এটা বাংলার বুকে চলতে পারে না, এটা বাংলার বুকে আমরা চলতে দিতে পারি না। এই জায়গায় দাঁড়িয়ে সব দিক ভেবে চিনতে নিজের ভোটটা দেবেন। আর বামপন্থীদের একটি কথা বলতে চাই, এখানে মানস দা এমএলএ ছিলেন দীর্ঘদিন। দেখুন, নতুন প্রার্থী দিয়েছে সিপিআইএম। আমি প্রার্থীর বিরুদ্ধে কোনো কথা বলবো না, আমি শুধু মনে করিয়ে দিতে চাই, নতুন প্রার্থী দিয়ে পুরনো পাপ কিন্তু সিপিএম ঢাকতে পারবে না। সিপিএম মানে কি? সিপিএম মানে লোডশেডিং। সিপিএম মানে কি? সিপিএম মানে প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দেওয়া। সিপিএম মানে কি? সিপিএম মানে কম্পিউটার ঢুকতে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন। সিপিএম মানে কি? সিপিএম মানে একের পর এক গণহত্যা। প্রার্থী মদন মিত্র এসে গিয়েছেন, আপনাদের প্রিয় মানুষ, পরিচিত মানুষ। মদনদা মঞ্চে এলে আমি আবার বাকিটা কন্টিনিউ এবং কনক্লুড করব। আমি যেটা বলছিলাম, সিপিএম মানে আজকে সিপিএম এর বক্তাদের, সিপিএম এর নেতাদের কথা শুনলে মনে হচ্ছে সন্ত্রাস থেকে অপশাসন তারা বোধহয় জীবনে প্রথম শুনছেন কথাগুলো। তারা যেভাবে বিজেপি এবং অন্যান্য দলের সমালোচনা করেন, সাঁই বাড়ি ভুলে গেলেন, মরিচঝাপি ভুলে গেলেন, মাকে ভাত মেখে ছেলেদের রক্ত খাওয়ানো হয়েছিল সাঁই বাড়িতে। বিজন সেতু ভুলে গেলেন, যে বিজন সেতুতে 17 জন আনন্দমার্গী সন্ন্যাসীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল। মদনদা মঞ্চে আসছেন। আরে কুনাল হচ্ছে আমার হিরো, আমি কুনালের ফ্যান। কি আওয়াজ নেই কেন? মরে গেল নাকি? ও লাভলি, আরে মন্দা একবার দাঁড়িয়ে, আমি একটা বিষয় ঢুকছিলাম, সেটা ঢুকবো। আমি বলে দিই, আজ অব্দি একে চিনতে পারছেন না তো? রোজ দেখেন কুচকুচে কালো, ও কিন্তু ভীষণ সুন্দরী, কৃষ্ণকলি। এটা হচ্ছে শ্যামা কুণাল ঘোষ। ঠিক আছে, কি হলো? কৃষ্ণকলিকে দেখে ভালো লাগলো না? এই তাহলে চলে যেতে বলছি। থাকবে না, চলে যাবে? আচ্ছা তাহলে আমি বলছি যে আজকে দাঁড়িয়ে আমি কামারহাটির মঞ্চে বলছি প্রার্থী মদন মিত্র, আর 2 মে সন্ধ্যাবেলা বলবো বিধায়ক মদন মিত্র, আর 12 মে বলবো রাজ্যের পরিবহন মন্ত্রী মদন মিত্র। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে সিপিএম এর সময়ে গণহত্যাটা একটা নিয়মে পরিণত হয়েছিল। নানুর থেকে নেতাই কোথাও বাদ দেয়নি সিপিএম। ছোট আঙাড়িয়া থেকে 21শে জুলাই, গত 10 বছরে কমরেড বুকে হাত রেখে বলুন, গণহত্যা শব্দটা বাংলায় শুনেছেন? শোনেননি। লোডশেডিং কাকে বলে জানেন? জানেন না। অর্থাৎ সিপিএম জমানায় কয়েকটা প্রজন্মকে শেষ করে দিয়ে গেছিল। আজকে শিল্পের কথা বলছে সিপিএম। কোথায় ছিলে? রোজ ধর্মঘট, রোজ কারখানায় অশান্তি, শিল্পকর্তাদের উপর চড়াও হওয়া। একের পর এক কারখানার নাম বলতে পারি। বিটি রোডের দুধার দিয়ে যে কারখানাগুলো বাম জমানায় পঞ্চত্ব প্রাপ্তি ঘটে এক একটা হাউজিং তৈরি হয়েছে, এই সিপিএম আজকে শিল্পের কথা বলতে আসছে।
সিঙ্গুরে আমরা বিরোধিতা করিনি। আমরা বলেছিলাম 3 ফসলি চাষের জমিটা নেওয়া যাবে না, শিল্পের জমিতে শিল্প করো, চাষের জমিতে কৃষককে তুলে দিয়ে কৃষক রমণীর বুকের ওপর বুলডোজার চালিয়ে গুলি চালিয়ে 3 ফসলি কৃষির জমি আমরা দখল করতে দেব না। এটাকে শিল্পের বিরোধিতা বলে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতেও কর্মসংস্থান, শিল্প সম্প্রসারণ সবই চলছে। ফলে সিপিএম কে বলবো অনেক তো হলো, আরে মুখে বাম আর দিল মে লাড্ডু ফুটা রাম। সিপিএম এর লোকেরা তো ভোট দিয়েছে বিজেপি কে, তৃণমূলের ভোট কমেনি, বিজেপির ভোট বেড়েছিল, আর বাম ফ্রন্টের ভোট কমে গিয়েছিল। বামপন্থীদের অনুরোধ করব, এটা দেশের লড়াই। পশ্চিমবঙ্গ সরকার গঠন তৃণমূলের দরকার, কারণ দেশটা বাঁচাতে গেলে বিজেপিকে ইয়েলো কার্ড দেখাতে হবে। নইলে লিখে রেখে দিন, ভোটের পর সমস্ত রকম ব্যাংকের সুদ, আপনার স্বল্প সঞ্চয়, সুদ কমে যাবে। রান্নার গ্যাসের দাম বাড়তে থাকবে। বিনামূল্যে চাল দিয়ে, সস্তায় চাল দিয়ে কি হবে যদি 900 টাকা থেকে 1000 টাকা দিয়ে আপনাকে গ্যাস সিলিন্ডারটা কিনতে হয়? থামাতে হবে বিজেপিকে। সেই কারণে এবারের ভোটে আপনার প্রতীক জোড়া ফুল, আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার প্রার্থী মদন মিত্র। মদনদার সঙ্গে আমার বহুদিনের পরিচয়। মদনদা আমার সিনিয়র, কিন্তু বহুদিনের পরিচয়। আর শ্রীমান সোম কোথায় গেল? এই যে শ্রীমান সোম, বহু যুগ আগে যখন 90-এর দশকের মাঝামাঝি নৃপেন চক্রবর্তী ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, সিপিএম এর পলিট ব্যুরো সদস্য, তিনি প্রথম বলেছিলেন বাংলায় সিপিএম শিল্পায়নের নামে ভাঁওতাবাজি করছে, বাংলা সিপিএম পচে গেছে, বাংলা সিপিএম গলে গেছে। তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন আমাকে, প্রকাশিত হয়েছিল প্রতিদিন পত্রিকায়। আর তার পরের দিন নৃপেন চক্রবর্তীকে এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে গিয়ে যিনি পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দিয়ে এসেছিলেন, তার নাম মদন মিত্র। মদন দা অনেক পুরনো দিনের লোক, এবং মদন দা প্রাণ থেকে দল করে, কিন্তু দলতন্ত্রে বিশ্বাস করে না। কালকে যদি এই এলাকার মদনদাকে ভোট দেয়নি এমন কোন পরিবারও কেউ এসে মদনদার কাছে কোনো সাহায্য চায়, সবার আগে যে লোকটা হেল্প করবে, দরকার হলে তৃণমূল কর্মীদের পেছনে দাঁড়াতে বলে যে লোকটা হেল্প করবে, তার নাম মদন মিত্র। শুনুন, আজকে যারা বড় বড় কথা বলছে না, দলে নাকি সম্মান পায়নি, গোষ্ঠীর পিণ্ডি, এদের গোটা গোষ্ঠী দল থেকে করে খেয়েছে। অধিকারী ফ্যামিলি, বাবা এমপি, বাবা মন্ত্রী, ভাই এমপি, শুভেন্দু এমপি ছিল, এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে, একের পর এক বোর্ডের চেয়ারম্যান, দলের শীর্ষ পদ। তারপরে বলছে দল সম্মান দেয়নি। আমি খুব দাঁড়িয়ে সম্মানের সঙ্গে বলতে চাই, তৃণমূল কংগ্রেসে যদি কোনো পুরনো দিনের কর্মীদের মধ্যে অত্যাচারিত, অপমানিত কেউ থাকে, তার মধ্যে একজনের নাম কুণাল ঘোষ, আজও কিন্তু তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে আছে। এবং মদন মিত্র যে সমস্ত তথাকথিত নাকি বাঘ সিংহ সিবিআই আর ইডির বকলেস পরিয়ে দিয়েছে, তারা ল্যাজ নেড়ে বিজেপির কোলে বসে দাঁড়িয়ে আছে। সেই জায়গায় মদন মিত্র আজও সকাল বিকেল তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথ চলার অঙ্গীকার রাখছে। আনুগত্যের দাম দেবেন না, বিশ্বাসযোগ্যতার দাম দেবেন না, অগ্নি পরীক্ষার দাম দেবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে যারা পুরনো দিনের বাম কর্মী, যারা পুরনো দিনের কংগ্রেস কর্মী, যারা পুরনো দিনের বিজেপি কর্মী, তাদের অনুরোধ করব, এবারের ভোট ভিক্ষে নয়, চাইছি ঋণ। দেশ বাঁচাতে,
বাংলাকে বাঁচাতে মদন মিত্রের মাধ্যমে বাংলার নিজের মেয়েকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। আমাদের কারুর অভিমান নেই, দুঃখ নেই। মদন মিত্র পরিবহন মন্ত্রী ছিল, জীবনে হেলিকপ্টার করে কোন জেলা সফর করেছে বলে আমার কাছে খবর নেই। গেছো নাকি? তুমি পরিবহন মন্ত্রী হিসেবে এসব কাজ করতে গেছো? যাওনি? ওটা ঠিক আছে, ঠিক আছে। আর যে পরিবহন মন্ত্রী হেলিকপ্টার করে ঘুরে ঘুরে তিনি কাজ করার সুযোগ পেলেন, তিনি চলে গেলেন বিজেপিতে। আর যে লোকটা মাটির সঙ্গে টাচ রেখে চললেন সেই মদন, একবার জোরে হাততালি। আরে আমরা তো সব রূপঙ্করের ভক্ত। এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ গায়ক, ইফ নট অনলি শ্রেষ্ঠতম গায়ক। যাই হোক, আমি কনক্লুড করবো এই জায়গায় দাঁড়িয়ে, যারা সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়ে তারা অন্য দলে চলে গেছে, গিয়ে আবার কুৎসা করছে, যাদের আমার মনে অভিমান নেই দলের বিরুদ্ধে, মদনদার মধ্যে নেই, আছে হয়তো, আমার মধ্যে তো আছে, আমি জানি আছে, আমি জোরে বলি। আমি সেটা দলের সঙ্গে সেদিন বুঝবো যেদিন আমার মমতাদি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নবান্নে ঢুকবেন, আমি সেই দিন বুঝবো। তার আগে কেন? আমার গায়ে যদি প্রকৃত তৃণমূল কংগ্রেসের রক্ত থাকে তাহলে ততদিন পর্যন্ত আমার কর্তব্য পাহাড় থেকে সাগর, বাংলার বুকে কোটি কোটি মানুষের মিছিলে পা মেলানো। যে মিছিল থেকে আওয়াজ উঠছে বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। ভালো থাকবেন। মা বোনেদের কাছে বাড়তি অনুরোধ, আগলে রাখবেন মমতা ব্যানার্জিকে। আমাদের তৃণমূল কংগ্রেসে কি ত্রুটি বিচ্যুতি নেই? আছে। আমরা মানুষ, আমার ভুল হয়, মদনদার ভুল হয়, মঞ্চে যারা আছেন তাদের ভুল হয়, আপনাদের ভুল হয়, আমার সংসারে ভুল হয়, আপনার সংসারে ভুল হয়, আপনার অফিসে ভুল হয়। আমরা শুধরে নেব, আমরা সংশোধন করব, আমরা শুধরে নেব। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা বলতে চাই, অন্য অনেক রাজ্যের থেকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষকে অনেক বেশি পরিষেবা দিয়েছে, বাংলাটাকে শান্ত রেখেছে, ঐক্যবদ্ধ রেখেছে। যদি কোনো ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থাকে, যদি কোথাও ভুল ভ্রান্তি থাকে, সেগুলো শুধরে নিয়ে তৃণমূলের বিকল্প একমাত্র उन्नततर तृणमूल। रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत से तृणमूल कांग्रेस से होता है, कोई गद्दारों से नहीं। अरे मोहब्बत में आकर हमने तो तुमको दोस्त समझा था, लेकिन जब होश आया तब देखा तुम दोस्त नहीं, गद्दार हो, बेईमान हो। शुभेंदु अधिकारी, मुकुल राय, राजीव बैनर्जी যত বেনো জল বেরোনোর বেরিয়ে যাক, যারা পুরনো সৈনিক আর যারা নতুন রক্ত নিয়ে তৃণমূল কংগ্রেসের মঞ্চে আসছে, আগামী 20 থেকে 30 বছর বাংলাকে তারা নতুন করে গড়বে। আপনারা শুভেচ্ছা দিন, আপনারা দোয়া দিন, আপনারা আশীর্বাদ দিন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। 2 তারিখে এই রেজাল্ট হয়, ঠিক এইখানে এসে আপনাদের কাছে প্রণাম জানিয়ে যাব আবার। তার কারণ আমার ভগবানকে তার জায়গায় তার আসনে আপনারা অধিষ্ঠিত করেছেন, আপনাদের কাছে আবার এসে কৃতজ্ঞতা জানাবার সুযোগ দেবেন এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মদন মিত্র জিন্দাবাদ। অর্থাৎ দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না। কথা ছিল, ভাষা ছিল, শুধু কাছে আসলে না বলে মন কথা বললো না। দ্বীপ ছিল, টিম ছিল, জার্সি ছিল, খালি ক্যাপ্টেনটা ছিল না। এবার ক্যাপ্টেন আছে। ओके, कोई माँ का लाल पैदा है तो आओ मैदान में। मैं मदन मित्र ऐलान करता हूँ,
मैं कैप्टन हूं। अगर माँ का लाल कोई पैदा हुआ कमाराटी में, 25 साल बीजेपी का झंडा पकड़ने वाला कोई माँ का लाल पैदा नहीं होगा माँ कमाराटी। এবার ক্যাপ্টেন আছে। শুনুন, আমি কুনাল জানে আমি মেসিকে নিয়ে এসেছিলাম, তো মেসিকে আমি জিজ্ঞেস করেছিলাম, এই যে তোমার এত গ্ল্যামার, এত ঘামান্ড কিসের জন্য? বলে আসলে আমি দুটো পায়ের চোরা কাজে অপোনেন্টকে আটকে রাখি। শুধু আমার দুটো পায়ের ওপরে অপোনেন্ট পুরো টিম আটকে থাকে। নন্দীগ্রামে মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন, একটা ভাঙা পায়ে পুরো অপোনেন্টকে একটা বুথে আটকে রেখে দিলেন। কি ঠিক তো? জিতছি, কোনো চাপ নেই। কামারাটিতে জিতবো তো, দায়িত্ব পালন করতে হবে। আমার একটা ঘাটের মোড়া বলছে, এই ওনার তো 2 নম্বর রে। আমি বললাম কেন হবে না রে, 2 নম্বরই তো প্রেম হয় রে, একা প্রেম হয়। আমি তো জোড়া ফুল। সকালবেলা ঘুম থেকে উঠে বলিস না, এই 1 শালিক দেখেছি, চোখ মোচ, একদম একের দিকে তাকাবেন না। এবার যদি কাউকে মুড খারাপ করতে হয়, বেরোচ্ছে, তার সামনে একটা চোখ মুছতে আসে, বলে এই চোখ মোচ, তাড়াতাড়ি 2 চোখ দেখা। আমি জোড়া ফুল, 2 নম্বর বোতাম, জোড়া ফুল। আর মদন মিত্র ভালোবাসতে পারে তো? কি আওয়াজই নেই। যদি ভালোবাসা পেতে হয় 1 আনা দেবেন। গিরিশ ঘোষ রামকৃষ্ণকে বলেছিল, দিলে 16 আনা দেবে, তবে থিয়েটার দেখাবো। আর আমি আপনাদের বলছি, 1 আনা দেবেন, 16 আনা ফেরত দেবো, তবে আমি মদন মিত্র, আমি এক বাপের বেটা। একবার জিতেছি, 650 ডাক্তার লেখাপড়া করে বেরোচ্ছে, মেডিকেল কলেজ, পিজি হসপিটাল, যার জন্য আমার নাম দূর মশাই। পিজি হসপিটালে ক্যান্সারের কোনো ডিপার্টমেন্টই নেই। সাগর দত্তের 9 তলা একটা ক্যান্সার হসপিটাল তৈরি হয়েছে। করোনায় সাগর দত্ত উত্তর 24 পরগনায় ফার্স্ট। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সাগর দত্ত পিজির পরেই। আর স্কাইওয়াক চাকরি, আচ্ছা আমি ক্লেম করছি ওপেন মঞ্চ থেকে কুনালের সামনে, 10,000 ছেলে চাকরি দিয়েছি। হ্যাঁ না? মিথ্যে হলে বলবেন। আমি বলছি আমি 10,000 গুণে দিয়েছি। আর প্রতি বুথ থেকে বলেছি 20টা নাম নিতে, প্রত্যেকটা বুথে 20 জন করে 3 মাসের মধ্যে চাকরি দেবো, এটা আমার অঙ্গীকার। কি করে দেবো? বলে মদন মিত্র জিতলে না বিজেপিতে চলে যাবে। আরে ঘাটের মারা, যাবার পরে তো আগেই যেতাম। যাই হোক, আজ আমি সময় নষ্ট করবো না, কৃষ্ণপুরীকেও ছাড়তে হবে, খেলা হবে তো। শুধু বললে হবে, খেলতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে মাসিমা, বৌদি, দাদা, দিদি, ঠিক আছে, গানও হবে, সব হবে, খেলাও হবে। আপনার মনে আছে বিজেপি কে খেলে, এই মার গলি মার, এই মার গলি মার গলি। আর আমি কি খেললাম, চল খেল হোলি, খেল হোলি। হোলি দেখেছেন তো কিরকম ভালো লাগেনি? কি সুন্দর ঘুরে ঘুরে নাচছিল, আর মাঝখানে আমি ঢোল বাজাচ্ছিলাম। ও লাভলি। আমি করিনি, ওরাই করেছে। আবার আসবে ওরা, আবার আসবে ওরা। আমায় কথা দিয়েছে যে 2রা মে আমরা আবার আসবো, এবার আমরা সবুজ আবির মেখে তোমার সঙ্গে খেলবো। আর সেদিন ওই খেলবো হোলি হবে না, সেদিন হবে রঙ বরসে চুনরিয়া, এ রঙ বরসে। কি
সময় নষ্ট করছি না। রূপঙ্করে হয়েছে ভ্যান, দূর পাগলা, লাভলি। আরে খুশি হলে এরকম করে বলতে হয়, মোকামো খুশ হুয়া। যে কুনাল বলে গেল, আপনারা বুঝতে পারছেন, পৃথিবীতে মাঝে মাঝে দু চারটে মায়ের লাল পয়দা হয়, তার মধ্যে একটা মায়ের লাল নাম হচ্ছে কুনাল ঘোষ। কিছু বুঝলেন? আচ্ছা, এটা শুনেছেন মদন মিত্র কাউকে সার্টিফিকেট দেয়? আমার থেকে সার্টিফিকেট নেওয়া খুব মুশকিল। তার কারণ আমায় যারা গোখরোর বীজ দিতে আসে, আমায় যারা গোখরোর বীজ দিতে আসে, আমি তাদের বলি আমি নিউজ পড়ি না, নিউজ দেখি না, নিউজ তৈরি করি। হ্যাঁ, সব আমায় দেখাবেন না, বসো বসো। এই কুনাল ঘোষ ও যে বেঁচে আছে, শুনুন, এখনো যারা ভগবানে বিশ্বাস করেন না, আমি বলছি করুন। ভগবান ছাড়া ওকে বাঁচাবার কেউ ছিল না। लाखों बुरा चाहे मंजिले क्या होता है, वही होता है जो मंजिले खुदा होता है। বুঝলেন? হেলেও নয়, ঢোড়াও নয়। আমি কোবরা। আরে কোবরা কোনোদিন লুটিয়ে পড়ে নাকি মাথা নিচু করে? শুনে রাখুন মিঠুন চক্রবর্তী, যেদিন এসব বলতেন না, পেছনে একটা সুভাষ চক্রবর্তীর ছবি থাকতো, না হলে মমতার ছবি থাকতো। এবার পেছনটা ফাঁকা, সাবধানে ঘোরাফেরা করুন, ছাপ আপনাকে দিয়ে দিতে পারে। মিঠুন বাবু, আপনি একটা চোতার ভয়ে সারেন্ডার করতে পারেন। কুনাল ঘোষ 2,47,00,000 টাকা বাড়ি বন্ধক দিয়ে জমা দিয়েছে, দিয়ে বলেছে আমি মরলে আমায় দাঁড় করিয়ে পোড়াবে, মাটিতে শোয়াবে না। কিছু বুঝলেন? মিঠুন বাবু, আমার সবাই জিজ্ঞেস করছে এতদিন তো ভ্যাকসিন নেননি, কালকে নিলেন কেন? আমি বললাম আসলে যেভাবে গোখরোর বিষ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, আমি একটু ভ্যাকসিন নিয়ে নিলাম। বললো ওতে নাকি গোখরোর বিষও আটকা। তাহলে বাংলার যে মুখ্যমন্ত্রী হবে, বলার অবস্থা খারাপ। হ্যাঁ, কেস দেবেন না প্লিজ। বাংলার যে মুখ্যমন্ত্রী হবে, সে প্রধানমন্ত্রীর সামনে থেকে বলছে পদ্ম ফুলে দিলে ছাপ, বাংলায় ঢুকবে গোখরো সাপ। গোখরো সাপকে আমরা মুচড়ে দেবো, ঠিক আছে? কবজি মুচড়ে গোখরোর বীজ কিভাবে বের করতে হয় গলা টিপে আমরা জানি। কৃষ্ণকলি আছে, চলে যাবে, আমি সময় নষ্ট করছি না। আমি কুনালকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে, কুনাল যে জায়গায় দাঁড়িয়ে লড়েছে, আমি মদন মিত্র যদি সেই জায়গায় পৌঁছতাম, হয় মরে যেতাম, নয় ভেঙে যেতাম, নয় সারেন্ডার করতাম। কিন্তু কুনাল ঘোষ প্রমাণ করেছে আমি ভাঙিও না, মরিও না, বিক্রিও হই না, আমি লড়াই করি। রূপঙ্কর গান গাইবে, শুনবেন তো? কি কাণ্ড করেছে জানেন বিমল? এখনো ব্যান্ড লাগায়নি, সে বলছে ব্যালেন্স হয়ে গেছে, বিজেপি সরকারের মতো। ব্যান্ড লাগায়নি বলছে ব্যালেন্স হয়ে গেছে। আরে ব্যান্ডটা সাউন্ড নয়, ব্যালেন্স করতে গেলে মাল লাগাতে হবে। তো এক্ষুনি আমি আসছিলাম ফিডার রোড দিয়ে, তো 7 দিনের গাড়ি নিয়ে বাবুরা বেরিয়েছেন।
আমি একা ছিলাম, আমার সঙ্গে সম্রাজ্ঞী বলে বাচ্চা মেয়েটা ছিল। তা আমি আমার ড্রাইভারকে বললাম লাইটটা জ্বালিয়ে দে। বিশ্বাস করুন 300 গাড়ি 2-4টে করে লোক আমায় বলছে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে। লাস্টে দেখলাম রাজু দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে বলছে দাদার গাড়ি ছেড়ে দে, দাদার গাড়ি ছেড়ে দে। রাজু বান গায়ে জেন্টেলম্যান। আজ আমি সময় নষ্ট, আজ আমার দিন নয়। কুণাল অনেক কথা বলেছে 1 তারিখ 2 তারিখ, এটা আমার হাতে নয়। কে মন্ত্রী হবে কে মন্ত্রী হবে না, কিন্তু কুণালকে সাক্ষী করে আমি বলি, যদি মমতা ব্যানার্জি বলে 10,000 ছেলের চাকরি দেবো আর না হলে শুভেন্দু সব কটা ক্যাবিনেট তোমায় দেবো, কোনটা নেবে? আমি 10,000 ছেলের চাকরি দেবো। তার কারণ কামারহাটি যদি বাঁচে আমি বাঁচব। এটা বিশ্বাস করেন? আওয়াজই নেই। ও লাভলি, আজকে বক্তৃতার সময় নেই, আমারও নেই, আমিও পারছি না। কৃষ্ণকলি সকাল 8:30টায় এসছে, ও কাল স্টুডিওতে গিয়ে বলবে মদন মিত্রর সঙ্গে আর কেউ যাবেন না। 12 ঘন্টা আটকে রেখে দেয়, তারপরে রক্ত চুষে নেয়, ব্লাড সাকার রক্ত চুষা বাদুর। এখনো যাবে মিদনাপুরে শো করতে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই। আমি শুধু আপনাদের 2-1টা কথা বলি, সময় নষ্ট করছি। ওরা গন্ডগোল করার একটা চেষ্টা করবে। আজকে গুলি করে মেরে দিয়েছে একটা ছেলেকে যে জীবনে ভোট দিতে যাচ্ছিল। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, 112 কামারহাটিতে যদি কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় তাহলে প্রথম গুলির শিকার হবে মদন মিত্র। আগে আমি গুলি খাবো, তারপর আপনাদের ম্যাডাম। অনেকে আমায় বলে, আমি জানি না কোন প্রেস আছে, দেবু কোন কোন প্রেস আছে? বিশ্ব বাংলা সংবাদ এই সময়, তারপরে 24/7 প্রতিদিন এখানে। এই সময় সবাই আছে, টিভি লাইন আছে। যারা যারা প্রেস আছেন, আমি ছোটও বুঝি না বড়ও বুঝি না, কারণ ছোট থেকে আমি জন্ম থেকে দেখেছি, আমি যেখান থেকে দাঁড়াই সেখান থেকে লাইন শুরু হয়। আমার কাছে এসব কোনো বড় ব্যাপার। কিন্তু ভালো করে রেকর্ড করে নিন, ভালো করে রেকর্ড করুন। আমরা পেয়ে গেছি শ্রীযুক্ত কুণাল ঘোষ মহাশয়কে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কুণাল দা, আজকে ঠিক নির্বাচন যখন চলছে, নির্বাচন যখন তুঙ্গে, তখন উত্তর দিনাজপুর থেকে 3 জন হেভিওয়েট বিজেপি নেতা দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন, কি বলবেন? যত সময় যাবে দেখবেন বিজেপিটা উঠে যাচ্ছে। যারা আসার হলে আসবে, আর না হলে মানুষের ভোটেই বিজেপিটা এমনি উঠে যাবে। রেজাল্টটা বেরোতে দিন, 40 থেকে 50 পার হবে না বিজেপি। আপনারা শুনলেন শ্রীযুক্ত কুণাল ঘোষ মহাশয়ের বক্তব্য। Yeah.
যদি চলে আসতে চাও, খোলা আছে আমার দুহাত, যেন এখানে নেই কোনো হিসেব, শুধু আছে নীল আকাশ। আছে চেনা স্বপ্ন বুকের ভেতর, আছে বেপরোয়া বোতামবিহীন সারা, আছে হারিয়ে যাওয়ার নেশাটাকে বুকে, ভুলে গিয়ে রোজকার দোকান বাজার, আছে আছে কথা বলা, আছে পরের মাথা। যদি তুমি আসতে চাও, খোলা আছে আমার দুহাত, এখানে নেই কোনো বিষয়, শুধু আছে নীল আকাশ। তুমি যদি আসতে চাও, নিজের মতো রেখে দিয়ে কিছুটা, চলে এসো চলে এসো। চলে এসো চলে